যেখানে আমরা একটা কলেজ দেখতে পাই যেখানে জিনবুর বোন পড়াশোনা করে এবং সেখানে তার বান্ধবী তাকে বলে উঠলো তোমার ভাই একটা হান্টার তাই না। তখন জিনবুর বোন বলল আমার ভাই একটা ই র্যাঙ্ক হান্টার আর সে যখনই মিশন থেকে ফিরে আসে 3-4 দিন হসপিটালে পড়ে থাকে, কিন্তু তুমি এইগুলো কেন জিজ্ঞেস করছো। তখন তার বান্ধবী বলে উঠলো সেরকম কিছু না, কিন্তু আমি এটা জোর লাগিয়ে বলতে পারি যে আমি তোমার ভাইয়ের থেকে অনেক ভালো হান্টার হতে পারবো। তারপরেই আমরা আবারও ফিরে আসি সেই ডানজনের মধ্যে যেখানে একটি হান্টার বলে উঠলো অনেক হয়েছে, আমি এখানে এইভাবে মরতে পারবো না, আমার স্পিডের উপর আমার পুরো বিশ্বাস আছে, এরা আমার কিছুই করতে পারবে না। এই কথা বলে হান্টারটি দরজাটির দিকে ছুটে চলে যায় আর ঠিক তখনই মূর্তিটির চোখ থেকে একটা লেজার লাইট বেরিয়ে যায় আর আমরা দেখি সেই লেজার লাইটের শক্তি এতটাই বেশি ছিল যে সেই হান্টারটির পা ছাড়া তার সমস্ত বডি উধাও হয়ে গেছে। এটা দেখে জিনবু অনেক বেশি ঘাবড়ে যায় আর সে বলে ওঠে এই মূর্তিটি চাইলে আমাদেরকে একবারেই পিঁপড়ের মতো পিষে মেরে দিতে পারবে, তাহলে এই মূর্তিটা এমনটা করছে না কেন। আর দেখে মনে হচ্ছে এই মূর্তিটা সবার থেকে আলাদা। তখন হঠাৎ জিনবুর মাথায় আসে এখানকার প্রথম নিয়ম ঈশ্বরের সম্মান করো, আর যদি আমার চিন্তা ভাবনা সঠিক হয় তো। এই কথা বলে জিনবু উঠে দাঁড়িয়ে গেল আর জিনবু ওঠার সাথে সাথে মূর্তিটির চোখে আমরা লেজার লাইট দেখতে পাই। এটা দেখে জিনবু নিচে ঝুঁকে যায় আর জিনবু নিচে ঝোঁকার সাথে সাথে মূর্তিটির চোখ থেকে লেজার লাইট গায়েব হয়ে যায়। এই সব দেখে জিনবু সবাইকে ঝুঁকে যাওয়ার জন্য বলল আর সবাই জিনবুর কথা শুনে নিচে ঝুঁকে গেল। যেই মাত্র সবাই ঝুঁকলো ঠিক সেই সময় মূর্তিটি হেসে একটা শয়তানের রূপ নিয়ে নিল এবং মূর্তিটা সেই চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে তাদের দিকে হেঁটে আসতে লাগলো। এটা দেখে সবাই অনেক বেশি ঘাবড়ে যায় আর ঠিক তখনই জিনবুর মাথায় এলো কাঠিনুর টেম্পলের দ্বিতীয় নিয়ম ঈশ্বরের আরাধনা করা। জিনবুর এই কথা শুনে একটি হান্টার বলে উঠলো এখান থেকে আমাকে সামলাতে দাও। এই কথা বলে হান্টারটি মূর্তিটার সামনে গিয়ে ঝুঁকে পড়লো এবং কিছু মন্ত্র পড়তে লাগলো। এটা দেখে মূর্তিটা সেই হান্টারের সামনে দাঁড়িয়ে যায় এবং হঠাৎ করে মূর্তিটা হেসে সেই হান্টারটিকে পা দিয়ে পিষে দেয়। এইটা দেখে সবাই ভয় পেয়ে দৌড়ে পালাতে লাগলো। তখনই পার্ক বলছে ঘরে আমার গর্ভবতী স্ত্রী এবং বাচ্চা রয়েছে, আমাকে এখান থেকে বেঁচে ফিরতেই হবে। আর তখনই আমরা দেখতে পাই হঠাৎ করে একটি মূর্তি পার্কের দু টুকরোতে কেটে ফেলে আর এইদিকে আমরা দেখতে পাই জিনবু দৌড়াতে দৌড়াতে সেখানে থাকা বাকি মূর্তিগুলোর দিকে দেখছে। একটি মূর্তির হাতে অস্ত্র আর এই মূর্তির হাতে ইনস্ট্রুমেন্ট। হ্যাঁ ইনস্ট্রুমেন্ট। তখনই জিনবু হঠাৎ করে কিছু একটা ভেবে চিৎকার করে বলে সবাই শোনো, যেই সব মূর্তিগুলির কাছে ইনস্ট্রুমেন্ট আছে তোমরা সবাই সেই সব মূর্তির কাছে গিয়ে দাঁড়িয়ে যাও। এই কথা শুনে সাং একটি মূর্তির কাছে গিয়ে দাঁড়ালো আর মূর্তিটির কাছে যাওয়া মাত্রই সেই মূর্তিটি ইনস্ট্রুমেন্ট বাজাতে লাগলো। এটা দেখে বাকি হান্টাররাও সেই সব মূর্তিগুলির নিচে গিয়ে দাঁড়াচ্ছে যেগুলির হাতে ইনস্ট্রুমেন্ট রয়েছে। তখনই আমরা দেখতে পাই জিনবু আর জুহিও একটি মূর্তির কাছে গিয়ে দাঁড়ায় যার হাতে ইনস্ট্রুমেন্ট রয়েছে, কিন্তু সেই মূর্তিটা ইনস্ট্রুমেন্ট বাজায় না। তখন জিনবু বুঝতে পারলো মূর্তির কাছে একজন থাকলেই সেই মূর্তিটা ইনস্ট্রুমেন্ট বাজাবে। তখনই জিনবু জুহিকে ওখানে রেখে অন্য মূর্তির দিকে দৌড়াতে লাগলো। জিনবু সেখান থেকে যাওয়া মাত্রই মূর্তিটা ইনস্ট্রুমেন্ট বাজাতে লাগলো আর এইদিকে ইভিল গড জিনবুর পেছন ধরে নিয়েছে। তখনই সেই মূর্তিটা জিনবুকে পা দিয়ে পিষে মারতেই যাচ্ছিল। ঠিক তখনই জিনবু সেখান থেকে একটা লাফ দিয়ে একটি মূর্তির নিচে গিয়ে দাঁড়িয়ে গেল যার হাতে কোনো ইনস্ট্রুমেন্টই ছিল না, ছিল একটা শিল্ড। আর ঠিক তখনই সেই মূর্তিটা সেই শিল্ডটা নিয়ে জিনবুর উপর হামলা করে দেয়। জিনবু যেমন তেমন ভাবে সেই মূর্তিটার হামলা থেকে বেঁচে রক্তাক্ত শরীর নিয়ে সেই মূর্তিটার কাছে পৌঁছে যায় যার হাতে ইনস্ট্রুমেন্ট রয়েছে। জিনবু সেখানে যাওয়া মাত্রই সেই মূর্তিটা ইনস্ট্রুমেন্ট বাজাতে লাগলো। মূর্তিটা ইনস্ট্রুমেন্ট বাজানোর সাথে সাথে ইভিল গড পুনরায় সেই চেয়ারে গিয়ে বসে যায়। তখনই জুহি দৌড়িয়ে জিনবুর কাছে চলে আসে। তখন জুহি দেখে জিনবুর একটা পা কেটে গেছে। এটা দেখে জুহি জিনবুকে হিল করতে লাগলো, কিন্তু জুহির কাছে বেশি মানা না থাকায় জুহির নাক কান থেকে রক্ত বেরোতে লাগলো। তখনই বাকি হান্টাররাও জিনবুর কাছে চলে আসে। এই সব দেখে হান্টাররা বলল সব দোষ মিস্টার সঙ্গের। মিস্টার সঙ্গ আমাদের টিমের লিডার ছিল এবং এর পাশাপাশি এই ডানজানের আসার লাস্ট ডিসিশনটাও মিস্টার সঙ্গেরই ছিল। এই সব শুনে মিস্টার সঙ্গ বলে উঠলো হ্যাঁ এটা আমারই ভুল, আমাকে তোমাদের এখানে নিয়ে আসতে হতো না, আমার জন্যই তোমরা এত বড় বিপদে পড়েছো। তখনই আমরা দেখতে পাই হঠাৎ করে ইভিল গড তার হাতের ইশারায় একটি কাল্টারকে হলের মাঝখানে নিয়ে চলে আসে, যেটা দেখতে বলিস্তানের মতোই লাগছিল। এইসব দেখে জিনবুর মনে পড়লো কাটিনু টেম্পলের তৃতীয় নিয়ম ঈশ্বরের প্রতি ভক্তি প্রমাণ করা। এইটা শুনে কিম তার তলোয়ার বের করে মিস্টার সাঙ্গের গলায় ধরলো। এইসবের মানে হচ্ছে আমাদের মধ্যে কোনো একজনকে এখানে বলি দিতে হবে, তাই না? আমার মনে হয় দায়িত্ব নেওয়ার সময় চলে এসছে ক্যাপ্টেন। আর সং কেমের কথা শুনে সেই কাল্টারের কাছে চলে যায় তার বলি দেওয়ার জন্য। আর কাল্টারের কাছে যাওয়া মাত্র সেখানে আগুন জ্বলতে লাগলো। তখন মিস্টার সং জিনবুকে বলে আমাকে এখন কি করতে হবে? সাঙ্গের এই কথা শুনে জিনবু বলল 1 মিনিট, আমি এই কাল্টারটাকে পাশ থেকে দেখবো, তোমরা কি আমাকে সেই কাল্টারের কাছে নিয়ে যেতে পারবে? যখনই তারা তিনজন সেই কাল্টারের কাছে পৌঁছয় তখনই সেই সার্কালের মধ্যে
মধ্যে আরো 3 জায়গায় আগুন জ্বলে যায়। আগুন জ্বলা ছাড়া সেখানে আর কিছুই হয় না। তখন জিনবু ভাবতে লাগলো একটা গেটকে পুরো খুলতে 7 দিন মতো সময় লাগে, আর একে বলে ডানজন ব্রেকডাউন। আর ডানজন ব্রেকডাউন হওয়ার সাথে সাথে এই ডানজনের মধ্যে থাকা সকল মনস্টার আমাদের পৃথিবীতে এসে আমাদের পৃথিবীকে ধ্বংস করে ফেলবে। তাই ডানজন হান্টারদের কাজ হলো ডানজনের বসকে মেরে সেই ডানজনের গেটকে বন্ধ করে দেওয়া। এর মানে হলো আমরা যদি এই মিশনে ফেল হয়ে যাই তাহলে এখানকার ইভিল গড আমাদের পৃথিবীতে চলে আসবে। এইসব ভেবে জিনবু সবাইকে সার্কেলের মধ্যে আসতে বলে, আর সবাই যখন এই সার্কেলের মধ্যে ঢুকে যায় ঠিক তখনই সে সার্কেলের বাইরে ব্লু ফ্লেম জ্বলতে লাগে এবং তারপরে বাইরে যাওয়ার গেটটাও খুলে যায়। যেটা দেখে সবাই ভাবছে এবার মনে হয় আমরা ঘর যেতে পারবো, কিন্তু তখনই সে মূর্তিগুলো তাদের দিকেই এগিয়ে আসতে থাকে। যখনই জিনবু সেই মূর্তিগুলোকে দেখে সেই মুহূর্তে মূর্তিগুলো থেমে যায়। তখন জিনবু সবাইকে বলল এটা একটা বাচ্চাদের গেমের মতো, আমরা যতক্ষণ এই মূর্তিগুলোর দিকে তাকিয়ে থাকবো ততক্ষণ এই মূর্তিগুলো আমাদের দিকে আসবে না। কিন্তু জিনবুর এত কিছু বলার সত্ত্বেও সেখান থেকে একটা হান্টার দৌড়ে গেটের বাইরে চলে যায়। আর এটা দেখে জিনবু বুঝতে পারে যে এই ব্লু ফ্লেম গুলো টাইমারের মতো সময়ের সাথে সাথে এটা নিভে যাচ্ছে। আর একটা হান্টার বাইরে যেতে এখান থেকে একটা আগুন গুলোও নিভে যাচ্ছে এবং এর পাশাপাশি দরজাটাও একটু বন্ধ হয়ে যাচ্ছে। এটা আমাদেরকে ফাঁসানোর জন্য একটা ফাঁদও হতে পারে। তাহলে কি এটাই সব থেকে শেষ সূত্র? আর ঠিক সেই মুহূর্তে সেখান থেকে আরো একটি হান্টার দৌড়ে গেটের বাইরে চলে যায়। তখন জিনবু চিৎকার করে বলে প্লিজ কেউ যেও না, আমাদেরকে শুধু এই ব্লু ফ্লেম গুলো নেভার অপেক্ষা করতে হবে, তাহলেই আমরা সবাই বেঁচে যাব। কিন্তু তখন সেখানে আরো একটি হান্টার বলে উঠলো কে জানে এই ব্লু ফ্লেম গুলো নেভার পর আমরা তো এখানে সারা জীবনের মতো আটকে যেতে পারি। এই কথা বলে একের পর এক সমস্ত হান্টাররা সেইখান থেকে চলে যায়। আর সে ডানজনের মধ্যে এখন শুধু জুহি, জিনবু আর মিস্টার সাং রয়েছে। আর তাদের যাওয়ার মাত্রই সে মূর্তিগুলো জিনবুদের দিকে এগিয়ে আসছে। এটা দেখে জিনবু কান্না করতে লাগে। তখন মিস্টার সাং জুহিকে বলল তুমি জিনবুকে নিয়ে এখান থেকে চলে যাও, যতক্ষণ পর্যন্ত একজন মানুষ এইখানে থাকবে ততক্ষণ এই গেটটা বন্ধ হবে না, তাই দয়া করে তোমরা এখান থেকে পালিয়ে যাও। কিন্তু জুহি তার শক্তি এতটাই কাজে লাগিয়ে ফেলেছে যে সে আর কোনো মতে হাঁটতেই পারবে না। তখন জিনবু বলে উঠলো মিস্টার সাং আপনি প্লিজ জুহিকে এখান থেকে নিয়ে চলে যান, এই অবস্থাতে আমি জুহিকে বাইরে নিয়ে যেতে পারবো না, একমাত্র আপনিই পারবেন জুহিকে বাইরে নিয়ে যেতে। জুহি তুমি আমার কাছে ডিনার খেতে চেয়েছো না, তাই তুমি এই ক্রিস্টালটা রাখো আর এটা নিয়ে তুমি গিয়ে ডিনার অর্ডার করো, আমি এই মিশনটা তাড়াতাড়ি শেষ করে আসছি। কিন্তু জুহি সেখান থেকে যেতে চায় না। তখন মিস্টার সাং জুহির গলায় একটি আঘাত করে তাকে অজ্ঞান করে গেটের বাইরে নিয়ে চলে যায়। এখন এই ডানজনের মধ্যে জিনবু একাই আছে। তখনই এই মূর্তিগুলো জিনবুর দিকে এগিয়ে আসে। জিনবু তখন তার পাশে পড়ে থাকে একটি তরোয়াল হাতে নেয় এবং বলে মরার আগে তো যে করে হোক আমি এদের একটাকে নিয়েই মরবো। আর তখনই সেই মূর্তিগুলো অনেক খারাপ ভাবে জিনবুর হাত পা উপরে নেয়, গলাতেও হামলা করে আর জমি থেকে উঠিয়ে কাল্টারের উপরে ফেলে দেয়। আর এখানে জিনবুর অবস্থা অনেক খারাপ হয়ে যায়। আর জিনবু মনে মনে ভাবছে আমি মরতে চাই না, আমি বাঁচতে চাই, আমারও একটা পরিবার আছে, হে ঈশ্বর আমি মরতে চাই না। আর ঠিক তখনই সেই মূর্তিটি যখন তার শেষ হামলা করতে যাচ্ছিল তখন আমাদের সামনে একটা স্ক্রিন খুলে যায় যেখানে লেখা ছিল কারেজ অফ দ্য উইক, দ্য সিক্রেট কুইজ হ্যাজ কমপ্লিটেড, ইউ হ্যাভ অ্যাকোয়ার্ড দ্য কোয়ালিফিকেশন টু বি এ প্লেয়ার, ক্যান ইউ এক্সপেক্টেড। এর মানে হলো তুমি একজন প্লেয়ার হওয়ার জন্য কোয়ালিফাই হয়ে গেছো, তুমি কি এটা অ্যাকসেপ্ট করবে? আর তুমি যদি এতে রাজি না হও তাহলে তোমার শ্বাস প্রশ্বাস 0.2 সেকেন্ডের মধ্যে বন্ধ হয়ে যাবে। জিনবুর বাঁচার ইচ্ছা ছিল তাই সে ইয়েস অপশনে টিপে দেয়। তো গাইস এরই সাথে সিজন 1 এর দ্বিতীয় এপিসোড কমপ্লিট হয়ে যায়। এক্সপ্লেনেশন কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে, ততক্ষণের জন্য বাই।